আইসি, যার পুরো নাম হলো ইন্টিগ্রেটেড সার্কিট। বর্তমান মডার্ন টেকনোলজির ছোট ছোট গ্যাজেট ব্যবহার করে আমরা অনেক বড় বড় কাজকে খুব সহজেই করতে পারি। আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট এই বিষয়টাকে বাস্তবায়ন করেছে। আজকের ভিডিওতে আমরা আইসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আইসি কি, আইসি কীভাবে কাজ করে, আইসির পিন আউট কীভাবে বের করতে হয়, এ সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমি সাদ্দাম, আপনারা দেখছেন সাদ্দাম ইলেকট্রিক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইলেকট্রনিক্সের অন্যান্য কম্পোনেন্টের মতো আইসি কিন্তু কোনো মৌলিক কম্পোনেন্ট নয়। যেমন রেজিস্টর, ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক কম্পোনেন্ট। অনেকগুলো মৌলিক কম্পোনেন্টের সমন্বয়ে একটি কমপ্লিট সার্কিট তৈরি হয়। একটি আইসি দেখতে একটি মৌলিক কম্পোনেন্টের মতো হলেও এটি কিন্তু একটি কমপ্লিট সার্কিট। আইসি কোনো সিঙ্গেল কম্পোনেন্ট বা পার্টস নয়। স্ক্রিনে এখন যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি আইআর সেন্সর নিয়ন্ত্রিত অটোমেটিক লাইটের সার্কিট। এই সার্কিটটার ইনপুট এবং আউটপুট কম্পোনেন্টগুলোকে বের করে যদি মূল সার্কিটটাকে কোনো কিছু দিয়ে কভার করে দেওয়া যায়, তখন পুরো সার্কিটটাকে একটি সিঙ্গেল কম্পোনেন্টের মতো দেখা যাবে। আর এটাকেই বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, যা সংক্ষেপে আইসি নামে পরিচিত। সুতরাং আমরা বুঝতে পারলাম আইসি হলো রেজিস্টর, ট্রানজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর ইত্যাদি মৌলিক কম্পোনেন্ট দিয়ে তৈরি একটি কমপ্লিট সার্কিট, যাকে একটা প্লাস্টিকের আবরণ দিয়ে কভার করে দেওয়া হয়। এখন আমরা চাইলে এই 8টা টার্মিনাল সুন্দরভাবে সাজিয়ে আউটপুট পিনের সাথে কানেক্ট করে একে আমরা একটি 8 পিনের আইসিতে রূপ দিতে পারি। তারপর আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ইনপুট ও আউটপুট কম্পোনেন্টকে এই আইসির সাথে কানেক্ট করে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারি। ইনপুট ও আউটপুট সিগন্যালের ভিত্তিতে আইসিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ডিজিটাল আইসি আর একটা হলো অ্যানালগ আইসি। এছাড়াও এক ধরনের মিশ্র আইসি পাওয়া যায়, যা অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের সিগন্যাল নিয়ে কাজ করতে পারে। ডিজিটাল আইসি সাধারণত ডিজিটাল সিগন্যালের উপর কাজ করে এবং এর ইনপুটে ডিজিটাল সিগন্যাল দেওয়া হয় এবং আউটপুটেও ডিজিটাল সিগন্যাল পাওয়া যায়। ডিজিটাল আইসি বাইনারি 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। এখানে বাইনারিতে 0 বলতে 0 ভোল্ট বা গ্রাউন্ডকে বোঝানো হয়, আর 1 বলতে পজিটিভ 5 ভোল্টকে বোঝানো হয়। অ্যানালগ আইসি সাধারণত অ্যানালগ সিগন্যালের উপর কাজ করে। ডিজিটাল আইসি 0 ভোল্ট আর +5 ভোল্ট ছাড়া কিছুই বুঝতো না। অ্যানালগ আইসি কিন্তু এমন না। অ্যানালগ আইসিতে 0 এবং +5 ভোল্ট ছাড়াও এদের মধ্যবর্তী যে কোনো ভোল্টেজকে ব্যবহার করা যায় এবং সেই হিসেবে আউটপুট পাওয়া যায়। অর্থাৎ অ্যানালগ আইসির ইনপুটে যদি লো ভোল্টেজ দেওয়া হয়, তাহলে আউটপুটেও লো ভোল্টেজ পাওয়া যাবে, আর যদি ইনপুটে হাই ভোল্টেজ দেওয়া হয়, তাহলে আউটপুটেও হাই ভোল্টেজ পাওয়া যাবে। এবার আসি মিশ্র আইসি বা মিক্সড সিগন্যাল আইসি এর ক্ষেত্রে। এই ধরনের আইসিগুলো অ্যানালগ অথবা ডিজিটাল উভয় ধরনের সিগন্যাল নিয়েই কাজ করতে পারে। এ ধরনের আইসিগুলো আবার দু প্রকার হয়ে থাকে। একটা হলো এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর একটা হলো ডিএসি অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আমরা যখন মাইক্রোফোনে কথা বলি, তখন মাইক্রোফোন একটা অ্যানালগ সিগন্যাল তৈরি করে। এখন মাইক্রোফোনে যে কথাগুলো আমরা বলেছি, সেটাকে যদি মেমোরি কার্ডে সেভ করতে চাই, তাহলে এই সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে হবে। আর এই কাজটাই করে দেয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আইসি। অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আইসির ইনপুটে অ্যানালগ সিগন্যাল দিলে আউটপুটে ডিজিটাল সিগন্যাল পাওয়া যায়। আবার মেমোরি কার্ডে ডিজিটাল সিগন্যাল হিসেবে সেভ করে রাখা কোনো কথা বা গান যদি আমরা স্পিকারে বাজাতে চাই, তাহলে প্রথমে এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করতে হবে। আর এই কাজটি করে একটি ডিএসি অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আইসি। অর্থাৎ এই আইসিগুলোর ইনপুটে ডিজিটাল সিগন্যাল দিলে আউটপুটে অ্যানালগ সিগন্যাল পাওয়া যায়। আর এই অ্যানালগ সিগন্যালগুলো স্পিকারে প্রেরণ করলে মেমোরি কার্ডে সেভ থাকা সেই কথাগুলো আবার শোনা যায়, কারণ স্পিকার সরাসরি ডিজিটাল সিগন্যাল ক্যাচ করতে পারে না। গঠনের উপর ভিত্তি করে আইসিকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন ডুয়েল ইনলাইন প্যাকেজ আইসি, সিঙ্গেল ইনলাইন প্যাকেজ আইসি, জিগজ্যাগ ইনলাইন প্যাকেজ আইসি, পেন্টাওয়ার্ড প্যাকেজ, কোয়াড ফ্ল্যাট প্যাকেজ ইত্যাদি ইত্যাদি। আইসি যে ধরনের হোক না কেন, আইসি ব্যবহার করতে হলে এর কোন পিন কি কাজ করে সেটি আগে ভালোভাবে জেনে নিতে হয়, যা আমরা আইসির ডাটাশিট থেকে জানতে পারি। ডাটাশিটে শুধু আইসির পিন নাম্বার এবং সেই পিনের কি কাজ সেটি উল্লেখ থাকে। আইসির এতগুলো পিনের মধ্য থেকে কোনটা কত নাম্বার পিন তা আমাদের খুঁজে বের করে নিতে হয়। এই ধরনের ডুয়েল ইনলাইন প্যাকেজ আইসির ক্ষেত্রে উপরের দিকে ইউ শেপের একটা কাটা অংশ থাকে। এই অংশের বাম সাইড থেকে আইসির পিন নাম্বার গণনা করা শুরু হয়। অর্থাৎ এটা হবে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এভাবে গুনতে হবে। এক পাশের সবগুলো পিন গোনা হয়ে গেলে একটা ইউ টার্ন নিয়ে এভাবে আবার গোনা শুরু করতে হবে। অর্থাৎ এটি হবে 9 নাম্বার পিন, এর পরেরটা 10 নাম্বার, এভাবে গোনা শেষ করতে হবে। তবে অনেক সময় কিছু কিছু আইসিতে এই কাটা অংশটা থাকে না, তখন কাটা অংশের বদলে এরকম ছোট্ট একটি ডট চিহ্ন থাকে। এই ডটটা যে পাশে থাকে তার বাম পাশ থেকে পিনগুলো গণনা করা শুরু হয়। আবার যদি ডট বা ইউ আকৃতির কাটা অংশ কোনোটাই না থাকে, তাহলে আইসিটি এভাবে ঘুরিয়ে এর মডেল নাম্বার যে পাশ থেকে লেখা শুরু হয়, এই পাশ থেকে এর পিন গণনা করা শুরু হয়। এই 2 নম্বর পদ্ধতিটা প্রায় সব ধরনের আইসির ক্ষেত্রেই কাজে লাগে।
সিঙ্গেল ইনলাইন প্যাকেজ আইসিগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এক পাশে পিন থাকে। এই আইসিগুলোতে সাধারণত কোনো ডট মার্ক থাকে না, আবার দুই পাশেই ইউ আকৃতির কাটা অংশ থাকে। এই ধরনের আইসিগুলোর মডেল নাম্বার যে দিক থেকে লেখা শুরু হয় সেদিক থেকেই পিন নাম্বার গণনা করা শুরু হয়। জিগজ্যাগ ইনলাইন প্যাকেজ আইসির ক্ষেত্রে একটা পিন বাইরের দিকে থাকে আর একটা পিন ভিতরের দিকে থাকে, অর্থাৎ এভাবে জিগজ্যাগ আকৃতিতে পিনগুলো সাজানো থাকে। এক্ষেত্রেও আইসির নাম বা মডেল নাম্বার যে দিক থেকে লেখা শুরু হয় সেদিক থেকেই আইসির পিন নাম্বার গণনা করা শুরু হয়। অর্থাৎ একদম বামের পিনটা হবে 1 নম্বর, তারপরেরটা হবে 2 নম্বর, এভাবে গণনা শেষ করতে হবে। পেন্টাওয়াট আইসিগুলো দেখতে কিছুটা ট্রানজিস্টরের মতো হয়ে থাকে। এই আইসিগুলোর নাম বা মডেল নাম্বার যে দিক থেকে লেখা শুরু হয় সেদিক থেকে এর পিন নাম্বার গণনা করা শুরু হয়। কোয়াড ফ্ল্যাট প্যাকেজ আইসিগুলোর চারপাশেই পিন থাকে। এই আইসিগুলোর কোনো একটা কর্নারে একটা ডট মার্ক থাকে। এই ডট মার্কের বাম সাইড থেকে পিন নাম্বার গণনা করা শুরু হয়, অর্থাৎ প্রথম এবং শেষ পিন দুইটি এই ডটের একদম কাছাকাছি থাকবে। আমরা অনেক সময় বিভিন্ন সার্কিটে এই ধরনের একটা কালো অংশ দেখতে পাই, এটাও মূলত একটা আইসি। এই ধরনের আইসি কে বলা হয় সিওবি বা চিপ অন বোর্ড আইসি। এই আইসি গুলো সাধারণত খেলনা গাড়ি, খেলনা ভিডিও গেম, তারপর কলিং বেল ইত্যাদি এ ধরনের সার্কিটে দেখা যায়। সিওবি আইসি যদি নষ্ট হয়ে যায় তাহলে তা পরিবর্তন করার আর সুযোগ নেই। আর এর যেহেতু কোনো নির্দিষ্ট মডেল নাম্বার নেই সেহেতু এর পিন ডায়াগ্রাম খুঁজে বের করাও খুব কঠিন ব্যাপার। অবশ্য পুরো সার্কিটটা ভালোভাবে পর্যবেক্ষণ করার পর এর পিন ডায়াগ্রাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। আইসিকে একবার সার্কিট বোর্ডের সাথে সোল্ডারিং করে লাগানোর পর এটিকে পুনরায় সার্কিট বোর্ড থেকে ডিসোল্ডারিং করে খুলে বের করা খুব কঠিন কাজ। এ ধরনের সমস্যার সমাধানের জন্য এরকম আইসি বেস ব্যবহার করতে পারেন। আইসি বেসকে সরাসরি সার্কিট বোর্ডের সাথে সোল্ডারিং করে লাগানো হয়, আর আইসি বেজে আইসিটিকে শুধু চাপ দিয়ে লাগানো হয়। এটি নষ্ট হয়ে গেলে যে কোনো সময় আবার সহজেই টান দিয়ে খুলে পরিবর্তন করা যায়। আইসি যেহেতু কোনো সিঙ্গেল কম্পোনেন্ট না, তাই এটি নষ্ট হয়ে গেলে মাল্টিমিটারের সাহায্যে সহজে পরিমাপ করা যায় না, কারণ আইসি হচ্ছে একটি কমপ্লিট সার্কিট। আর একটা সার্কিটের ইনপুট ও আউটপুটে মাল্টিমিটার ধরে বোঝা যায় না যে সার্কিটটি ভালো আছে না নষ্ট হয়ে গেছে। তবে একটা ভালো আইসির ইনপুট এবং আউটপুট কখনো মাল্টিমিটারে শর্ট দেখাবে না। একটা আইসির মেইন কম্পোনেন্ট হচ্ছে ট্রানজিস্টর। একটা আইসির মধ্যে কয়েকটা থেকে কয়েক বিলিয়ন পর্যন্ত ট্রানজিস্টর থাকতে পারে। ট্রানজিস্টর ছাড়াও একটা আইসিতে রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কম্পোনেন্ট থাকতে পারে। কিন্তু ট্রান্সফরমার এবং ইন্ডাক্টর আইসির মধ্যে থাকে না, কারণ আইসির মধ্যে এগুলো রাখতে গেলে আইসিগুলোর সাইজ অনেক বড় হয়ে যাবে এবং অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তাহলে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারলেন আইসি কি, আইসি কত প্রকার, কি কি ইত্যাদি বিষয়। একটি ট্রানজিস্টর ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে, আর যদি ভালো থেকে থাকে তাহলে এটি এনপিএন নাকি পিএনপি, আর এটির বেস, কালেক্টর, ইমিটার কোনটি, এই সকল জিনিস মাল্টিমিটারের সাহায্যে কিভাবে টেস্ট করতে হয় তা জানতে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।